হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা জিডির এক্সাম দিতে যাবে, তোমাদের জন্য কিন্তু আমরা আগের দিন জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ 101খানা কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছি। ঠিক আছে, সেই 101খানা কোশ্চেন তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে ফার্স্ট থেকে লাস্ট অবধি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2023-24 মিলে। আজকে যেটা আলোচনা করব এসএসসি জিডি 2024-এ 24/2 অর্থাৎ 24শে ফেব্রুয়ারি যে এক্সামটা হয়েছিল 2024-এর, তার ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকে এই এসএসসি জিডি 2024-এর 17 নম্বর ক্লাস। এছাড়া 22-এরও আমরা ক্লাস করিয়েছি, 22 সালের, সেগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাছাড়া তোমরা যে আমরা যে দিল্লি পুলিশের যে ক্লাসগুলো করিয়েছি ওই কোশ্চেনগুলো একটু দেখে নেবে, ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বা এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। শাস্ত্রীয় নৃত্যে নিম্নলিখিত কোন রসটি ক্রোধ প্রকাশ করে? কোন রসটি ক্রোধ প্রকাশ করে? সেটা হচ্ছে অপশান নাম্বার 3, রৌদ্র। রৌদ্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। মোট নবরস শুনেছো তোমরা নিশ্চয়ই, নবরস। সেই নবরস কী কী? এক হচ্ছে সিঙ্গার, যেটা হচ্ছে প্রেম; হাস্য হচ্ছে হাসি; করুণা, যেটা হচ্ছে দয়া; রৌদ্র ক্রোধ; বীর সাহস; ভয়ানক ভয়; বীভৎস ঘৃণা; অদ্ভুত বিস্ময়; এবং শান্ত মানে শান্তি। ঠিক আছে, নবরস, 9টা রস ভালো করে দেখে নাও। তারপরে চলে যাও 2 নম্বরে। সেরাইকেল্লার ছৌ নৃত্যে অবদানের জন্য কোন শিল্পী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে? সেরাইকেল্লার ছৌ নৃত্যের জন্য তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন তপন কুমার পট্টনায়ক। ছৌ নৃত্যের 3টা শৈলী রয়েছে। একটা হচ্ছে সেরাইকেলা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের; পুরুলিয়া, যেটা আমাদের পশ্চিমবঙ্গ; আর হচ্ছে ময়ূরভঞ্জ, যেটা হচ্ছে ওড়িশা। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। নিচের কোনটি 2023 সালে জাতীয় গেমসে সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক জিতেছে? জাতীয় গেমসে সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক জিতেছে সেটা কোনটাতে? না, সেটা হচ্ছে কোন রাজ্যে? সেটা হচ্ছে মহারাষ্ট্র। অপশান নাম্বার 2 মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 4 নম্বর। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় ভারতের কোন সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের সাথে যুক্ত? রাজা রামমোহন রায়, যেটা আমরা বারবার ক্লাসগুলোতে করিয়ে এসেছি, তো সেটা হচ্ছে অপশান নাম্বার 1 ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে দেখে নাও 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী নারায়ণ আন্দোলন, যেটা রয়েছে অপশানের মধ্যে, স্বামী নারায়ণ আন্দোলন, যেটা 19 শতকের প্রথম দিকে স্বামী নারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত। তারপরে হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি, যেটা 1875 সালে নিউ ইয়র্কের হেলেনা পেত্রোভনা ব্লাভাতস্কি, আর হচ্ছে হেনরি স্টিল অলকট এবং উইলিয়াম কোয়ান জজ কর্তৃক কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, থিওসফিক্যাল সোসাইটি। আর আর্য সমাজ, যেটা 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই আর্য সমাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বারবার আসে। ঠিক আছে, যেমন ব্রাহ্ম সমাজ বারবার আসে, তেমন আর্য সমাজটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। 5 নম্বর দেখো। ভারতীয় সংবিধানের রাষ্ট্রনীতির নির্দেশিক নীতিগুলি প্রাথমিকভাবে কী অর্জনের লক্ষ্যে নির্দেশিত? ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশিক যে নীতিগুলো রয়েছে, কী অর্জনের লক্ষ্যে নির্দেশিত? না, এগুলো হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের অর্জনের লক্ষ্যে সরকারের আইন প্রণয়নের জন্য নির্দেশিকা। আর এই নীতিগুলি ভারতের সংবিধানের 4র্থ অংশ, কত নম্বর অংশ? পার্ট 4-এ 36 থেকে 51 ধারার পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে, 36 থেকে 51 ধারায়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন। রাজস্ব ব্যয় সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। রাজস্ব ব্যয় সম্পর্কে 2টো বিবৃতি রয়েছে। এক হচ্ছে রাজস্ব ব্যয় হলো কেন্দ্রীয় সরকারের ভৌত বা আর্থিক সম্পদের সৃষ্টি ছাড়া অন্যান্য উদ্দেশ্যে ব্যয় করা ব্যয়। আর এটি সরকারের বিভাগ এবং বিভিন্ন পরিষেবা স্বাভাবিক কার্যকলাপের জন্য ব্যয় করা ব্যয়। সরকারের ঋণের উপর সুদের পরিশোধ এবং রাজ্য সরকার এবং অন্যান্য পক্ষকে দেওয়া অনুদান এর সাথে কিন্তু সম্পর্কিত এই যে রাজস্ব ব্যয়। বলো এগুলোর মধ্যে ভুল বিবৃতি চিহ্নিত করতে হবে। তো এখানে যে 2টো বিবৃতি দেওয়া রয়েছে, 2টো বিবৃতি কিন্তু এখানে সঠিক দেওয়া রয়েছে। রাজ্য ব্যয় সম্পর্কে এখানে 2টো বিবৃতি সঠিক রয়েছে, তাহলে কোনোটাই ভুল নয়। তাহলে এ বি কোনোটাই নয়। ঠিক আছে, দুটোই ঠিক, তার জন্য এটা কোনোটাই ভুল নয়।
তারপরে দেখো 7 নম্বর, রাজ্য রাজ্যের জনসেবা ক্ষেত্রে বিচার বিভাগে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ব্যবস্থা গ্রহণ করে। এই উক্তিটি ভারতের সংবিধানের ড্যাশের অন্তর্গত, মানে কোন অংশ, কোন পার্ট? রাজ্য রাজ্যের জনসেবা ক্ষেত্রে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ব্যবস্থা গ্রহণ করবে। এটা হচ্ছে পার্ট 4, 4 নম্বর অংশে রয়েছে ধারা 50। ধারা 50 রাষ্ট্রীয় নীতি নির্দেশিকা নীতি এর অংশ, যা সংবিধানের 4th অংশের অন্তর্গত। তারপরে দেখো পার্ট 5, যেটা ভারতের সংবিধানের 5ম ভাগ কেন্দ্রীয় সরকার সম্পর্কে আলোচনা করে, কেন্দ্রীয় সরকার সম্পর্কে। এতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল, সংসদ এবং কেন্দ্রীয় বিচার বিভাগ সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত রয়েছে পার্ট 5-এ। পার্ট 3-তে কী রয়েছে না, ভারতের সংবিধানের 3য় ভাগ মৌলিক অধিকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে ধারা 12 থেকে 35 অন্তর্ভুক্ত রয়েছে, যা নাগরিকের স্বাধীনতা নিশ্চিত করে, যাতে সকল ভারতের নাগরিক হিসাবে শান্তি ও সম্প্রীতির সাথে তাদের জীবনযাপন করতে পারে। আর পার্ট 4-এ ভারতের সংবিধানের 4th ভাগ মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করে। এতে ধারা 51-এ অন্তর্ভুক্ত রয়েছে, যা ভারতের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করে। 51-এ মৌলিক কর্তব্যগুলো বর্ণিত করে, ভালো করে মনে রাখো। তাহলে প্রত্যেকটাই তোমাদের এখানে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন। সবুজ বিপ্লব 1960 সালে নরম্যান বোরলাগের উদ্যোগে শুরু হয়েছিল, তো একদম সঠিক। তিনি বিশ্বের সবুজ বিপ্লব জনক হিসেবে পরিচিত। তো বিশ্বের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত কি? নরম্যান বোরলাগ, তাই তো। এখানে আমাদের কি চিহ্নিত করতে বলছে? সঠিকটা চিহ্নিত করতে বলছে। তাহলে দুটোই সঠিক রয়েছে, তাহলে এ ও বি উভয়ই সঠিক, তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এইভাবে এক্সট্রা ডিটেলস সহ ক্লাসগুলো কিন্তু আমাদের আগেও করানো হয়েছে। তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, এবং আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তার প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। 9 নম্বরটা দেখে নাও, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? আমাদের ভারতের পুরুষদের সাক্ষরতার হার সেটা কত না, সেটা ছিল অপশান নাম্বার 4, 82.14, 82.14%। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহিলা সাক্ষরতার হার যদি জিজ্ঞেস করে তাহলে কত বলবে না, 64.63। আর মোট সাক্ষরতার হার ছিল 72.98, প্রায় 73-র কাছাকাছি। 2011 সালে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পুরুষ ও মহিলা সাক্ষরতার হার কেরালায় সর্বোচ্চ ছিল, পুরুষদের 96.1 আর মহিলা ছিল 92.1, এবং বিহারে সর্বনিম্ন ছিল সাক্ষরতার হার, পুরুষদের ছিল 71, মানে 71.2%, আর মহিলাদের ছিল 51.5%, 51.5%, ঠিক আছে। এই সাক্ষরতার হারগুলো ভালো করে নোট করে রাখো। 10 নম্বর দেখো, ধম্ম সম্বন্ধে, এটা একটা প্রাকৃতিক শব্দ। এই ধর্ম শব্দটা একটা প্রাকৃত শব্দ, যা প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন শাসকের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অশোক, সম্রাট অশোকের সাথে সম্পর্কযুক্ত এই ধম্ম শব্দটি। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে এই চ্যানেলগুলোতে জয়েন করে নেবে। এখানে তোমরা এক্সাম, যেহেতু সামনে এক্সাম আসছে, এক্সাম রিলেটেড যা কিছু আপডেট আসবে সমস্ত কিছু কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, এবং ক্লাসের পিডিএফগুলোও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। 11 নম্বরটা দেখো, কোনো পদার্থের ড্যাশ হলো সেই তাপমাত্রা এবং চাপ যেখানে পদার্থটির 3টি অবস্থা, গ্যাসীয়, তরল, কঠিন। একটা পদার্থের কটা অবস্থায়? 3টা, গ্যাস, তরল আর হচ্ছে কঠিন। এই তাপগতিবিদ্যার ভারসাম্যের অবস্থান করতে পারে, বলো কোনো পদার্থের ড্যাশ, সেটা কোনটা না, সেটা হচ্ছে ত্রিমুখী বিন্দু, সেই তাপমাত্রা এবং চাপ যেখানে পদার্থটির 3টে অবস্থা তাপগতিবিদ্যার ভারসাম্যে অবস্থান করতে পারে। 12 নম্বর দেখো, 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এর সদস্য হিসেবে 1 জানুয়ারি ড্যাশ সালে সদস্য যে হয়েছিল ভারত, কবে হয়েছিল, কত সালে হয়েছিল ভারত এই যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর? এটা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এটাও মনে রাখো। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়েছিল। সালটা মনে রাখো, সালটা হচ্ছে 1995 সালে 1 জানুয়ারি। 13 নম্বর, নিম্নলিখিত গায়কদের মধ্যে কে রঙ্গবতী নামক সম্বলপুরী লোকগীতিটি জনপ্রিয় করে তুলেছেন? রঙ্গবতী এই যে সঙ্গীত, এই লোকগীতি যেটা
কৃষ্ণা প্যাটেল জনপ্রিয় করে তুলেছেন। ভারত সরকার কর্তৃক পরিচালিত 2011 সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত জনগণনা SECC কয়টি বিভাগে পরিবারগুলিকে শ্রেণীবদ্ধ করে? কয়টি বিভাগ? তিনটে বিভাগে পরিবারগুলোকে শ্রেণীবদ্ধ করে। সেই তিনটে বিভাগ কী কী? না, এক হচ্ছে বঞ্চিত পরিবার, দ্বিতীয় হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত পরিবার, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া পরিবার। 15 নম্বর দেখো, 77তম স্বাধীনতা দিবস কোন সালে পালিত হয়? 77তম স্বাধীনতা দিবস যেটা পালিত হয়েছিল 2023 সালে। ঠিক আছে, 77তম ছিল 2023 সালে, যেটা যখন একটি শাটল বাতাসে উঁচুতে আঘাত করা হয়, বাতাসে উঁচুতে আঘাত করা হয়, খেলোয়াড়ের কাছে প্রতিপক্ষের কোর্টের মেঝেতে সোজা একটি শক্তিশালী ওভারহেড শট আঘাত করার সময় থাকে। এটিকে ড্যাশ বলা হয়। এটাকে কি বলা হয়? না, এটাকে বলা হয় স্ম্যাশ বলা হয়, স্ম্যাশ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অক্টোবরে দেশের যুবকদের জন্য মেরা যুব ভারত অর্থাৎ MY ভারত প্ল্যাটফর্ম চালু করেছে। 31তম জাতীয় ড্যাশ দিবসে কর্তব্যপথ বলো। এই মেরা যুব ভারত MY ভারত জাতীয় ঐক্য দিবসের কর্তব্যপথ এই যে প্ল্যাটফর্মটা চালু করা, মেরা যুব ভারত, এই প্ল্যাটফর্মটা। 18 নম্বর দেখো, 2023 সালের সেপ্টেম্বরে কে 1 বছরের মেয়াদের জন্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারপারসন বা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর এর চেয়ারম্যান হিসেবে তিনি হচ্ছেন KN শান্তকুমার। 19 নম্বর দেখো, কে সেপ্টেম্বর 2023 থেকে মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? মাস্টার কার্ড ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন রজনীশ কুমার। আর আজকে এই ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, অলিম্পিক গেমসে পুল সুইমিং একটি ড্যাশ মিটার লম্বা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়, যা 8টি লেনে বিভক্ত। সেটা হচ্ছে 50 মিটার। অলিম্পিক গেমসে পুল সুইমিং একটা হচ্ছে 50 মিটার লম্বা সুইমিং পুলে অনুষ্ঠিত হয়, যা 8টা লেনে বিভক্ত। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা কোশ্চেন। এইভাবে আমরা আগের ক্লাসগুলো বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা দেখতে চাও অবশ্যই প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নাও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো লাইক না করে কেউ যাবে না, লাইকটা অবশ্যই করে দাও। এছাড়া তোমাদের যে বন্ধুরা এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তোমরা যদি NTPC প্রিপারেশান নাও, তারও ক্লাস চলছে, তো সেই সকল ক্লাসগুলো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো। আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে রয়েছে। এগুলোতে আমরা যা কিছু আপডেট বা PDFগুলো কিন্তু দিয়ে থাকি আমাদের এই দুটো চ্যানেলে। তো অবশ্যই দেরি না করে এগুলোতে জয়েন করে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলেছো এতক্ষণে। যদি না করে থাকো তো সাবস্ক্রাইবটা করে বেল আইকনে ক্লিক করে দাও। আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তো দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।